আজকে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাসে আমরা পড়তে চলেছি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদের অর্থনৈতিক গতি। দ্বিতীয় অধ্যায়ের বিগত ক্লাসে তোমরা দেখেছিলে যে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের সূচনায় অর্থনৈতিক কারণ বিশেষভাবে দায়ী ছিল। আজকের ক্লাসে আমরা দেখব দুটো অর্থনৈতিক তত্ত্ব কিভাবে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের প্রাক্কালে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল। প্রথম এরকম তত্ত্বই হলো মার্কেন্টাইলবাদ। ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের সূচনাকালে মার্কেন্টাইলবাদ নামে একটি অর্থনৈতিক মতবাদ ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলোকে ঔপনিবেশিক সাম্রাজ্যের প্রসারে প্রেরণা যোগায়। মার্কেন্টাইলবাদের গ্রহণযোগ্যতা কমে যাওয়ার পরই পুঁজিবাদী অর্থনৈতিক মতবাদ ও ইউরোপীয় দেশগুলোকে উপনিবেশ বিস্তারে উৎসাহিত করেছিল। তাহলে এসো আরো বিশদভাবে আমরা জেনে নিই যে মার্কেন্টাইল মূলধন বলতে আসলে কি বোঝায়। পঞ্চদশ শতকের ইউরোপের বিভিন্ন দেশ যখন ভৌগোলিক অভিযানে অংশ নিয়ে বিভিন্ন নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করে এবং সেখানে নিজেদের উপনিবেশ গড়ে তোলে, সেই পরিস্থিতিতে ইউরোপে মার্কেন্টাইলবাদ নামে একটি সংরক্ষণবাদী অর্থনৈতিক মতবাদ জনপ্রিয় হয়ে ওঠে। প্রথমেই জানা যাক মার্কেন্টাইল মতবাদের প্রবক্তা কে ছিলেন। বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1776 খ্রিস্টাব্দে প্রকাশিত তার ওয়েলথ অফ নেশনস নামক গ্রন্থে সর্বপ্রথম মার্কেন্টাইলবাদ কথাটি ব্যবহার করেছিলেন। ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে এই মতবাদ বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। বিভিন্ন দেশের সরকার ও জনগণের সমর্থন লাভ করে এই মতবাদ। এবারে আসা যাক মার্কেন্টাইল মতবাদের সংজ্ঞা আলোচনা প্রসঙ্গে। লর্ড অ্যাক্টনের মতে মার্কেন্টাইল মতবাদ ছিল জ্ঞানদীপ্তির যুগের স্বৈরতন্ত্রের পরিপূরক একটি অর্থনৈতিক মতবাদ। জ্ঞানদীপ্তির যুগ অর্থাৎ সেই যুগ যেই সময়তে মানুষের মধ্যে যুক্তি চিন্তার বিশেষভাবে বিকাশ ঘটেছিল, যে সময় মানুষ অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কারের বেড়াজাল থেকে এগিয়ে অনেকটা বিজ্ঞানসম্মত চিন্তাধারার সূচনা করে, সেই সময়টাকে বলা হচ্ছে জ্ঞানদীপ্তির যুগ। অন্যদিকে দেখো স্বৈরতন্ত্রের পরিপূরক মানে যেখানে রাজতন্ত্রকে বজায় রাখা যায় এইরকম একটা অর্থনৈতিক মতবাদ, অর্থাৎ রাজার দ্বারা পরিচালিত একটি অর্থনৈতিক মতবাদ হলো মার্কেন্টাইল মতবাদ। এই মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে ইউরোপের রাষ্ট্রগুলি ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে তাদের উপনিবেশ বিস্তারে বিশেষভাবে আগ্রহী হয়েছিল। দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার্থীদের কাছে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো মার্কেন্টাইল অর্থনৈতিক মতবাদের মূল বৈশিষ্ট্য বা মূল তত্ত্ব কি ছিল। এখন আমরা সেই প্রশ্নটার উত্তর নিয়ে একটু আলোচনা করব। মার্কেন্টাইল মতবাদের মূল তত্ত্বের একটা অন্যতম ভিত্তি ছিল অর্থনৈতিক জাতীয়তাবাদ। মার্কেন্টাইল মতবাদ প্রথমত রাষ্ট্রের অর্থনৈতিক নিয়ন্ত্রণ দ্বারা পরিচালিত একটি অর্থনৈতিক মতবাদ। আমি আগেই বলেছি যে এখানে অর্থনীতিটা নিয়ন্ত্রিত হয় মূলত স্বৈরতান্ত্রিক রাজার দ্বারা। রাষ্ট্রের স্বার্থ এবং বণিক ও উৎপাদকের স্বার্থ এখানে অভিন্ন বলে মনে করা হয়। বিশ্বের অর্থনৈতিক কার্যকলাপ গিল্ডের স্থানে জাতীয় সরকারের হাতে চলে যায়। মার্কেন্টাইল মতবাদ থেকে অর্থনৈতিক জাতীয়তাবাদের এইভাবে আবির্ভাব ঘটে। পরবর্তী পয়েন্টটায় দেখা যাচ্ছে যে কৃষির উন্নতি এবং কৃষির উৎপাদন ব্যাহত হওয়ার মূলেও ছিল মার্কেন্টাইল মতবাদ। মার্কেন্টাইল মতবাদে মনে করা হয় যে দেশের বাইরে খাদ্যশস্য রপ্তানি করলে দেশে খাদ্য সংকট দেখা দেবে। এজন্য সরকার দেশের খাদ্যশস্য বিদেশে রপ্তানি করা নিষিদ্ধ করেন। বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার ফলে কৃষকেরা তাদের উৎপাদিত শস্যের ন্যায্য দাম পায় না। কৃষক পরিবার তাদের নিজেদের পরিবারের প্রয়োজন মেটানো এবং সরকারি খাজনা পরিশোধের উদ্দেশ্যেই খাদ্যশস্য ফলাতে শুরু করে। এর ফলে কৃষির উৎপাদন, কৃষি উন্নতি অনেকটাই বদ্ধ হয়ে পড়ে, যেখানে কোনো রকম উদ্বৃত্ত উৎপন্ন হয় না। ফলস্বরূপ কৃষি উৎপাদন এইভাবে এখানে ব্যাহত হয়।
মার্কেন্টাইল অর্থনৈতিক মতবাদের তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমদানি হ্রাস ও রপ্তানি বৃদ্ধি। মার্কেন্টাইল অর্থনৈতিক মতবাদে দেশের সম্পদের সম্পূর্ণ সদ্ব্যবহার করাকে প্রধান লক্ষ্য হিসেবে ধার্য করা হয়। তাই এখানে খাদ্যশস্য বাইরে রপ্তানি করা বন্ধ হয়েছিল, সেটা আমি আগেই বললাম, আগের পয়েন্টটি আমরা আলোচনা করেছি যে এখানে কৃষিজাত পণ্য, বিশেষ করে খাদ্যশস্য বিদেশে রপ্তানি করা হতো না, কিন্তু অন্যান্য জিনিসের আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানোর চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ কৃষি পণ্য, খাদ্যশস্য বিদেশে রপ্তানি না হলেও অন্যান্য জিনিস কিন্তু বিদেশে রপ্তানি হতো এবং চেষ্টা করা হতো যাতে করে অন্য দেশ থেকে আমদানি নিজের দেশে কমানো যায়। এরপরে দেখা যাচ্ছে যে সোনার উপর গুরুত্ব বৃদ্ধি, এটাও মার্কেন্টাইল অর্থনৈতিক মতবাদের সঙ্গে জড়িত একটি বিষয়। এই মতবাদ অনুযায়ী সোনা রূপকে জাতীয় সম্পদের পরিপূরক বলে মনে করা হতো। তাই স্বর্ণ ও রৌপ্য ভান্ডারকে স্থিত করার লক্ষ্যে এই মতবাদ পরিচালিত হয়েছিল। অর্থাৎ দেশ থেকে যাতে সোনার উপর বহির্গমন না হয় সেদিকে নজর রাখা হয়েছিল। প্রসঙ্গত আমি বলে রাখি যে এই সময়তে নগদ মুদ্রা বলতে মূলত সোনা রূপকেই ব্যবহার করা হতো, যেহেতু এগুলো মূল্যবান ধাতু ছিল। কারণ বিদেশে দেশের মুদ্রা চালানো খুব মুশকিল ছিল, কিন্তু সোনা রূপ এমনই একটা মাধ্যম যেটা সব দেশের কাছেই খুব গ্রহণযোগ্য ছিল। সেজন্য এই মতবাদের লক্ষ্য ছিল যাতে করে বৈদেশিক বাণিজ্যের সূত্রে নিজের দেশ থেকে সোনা রূপ না বেরিয়ে যায়, সেটাকে নিয়ন্ত্রণ করাই মার্কেন্টাইল অর্থনৈতিক মতবাদের একটা লক্ষ্য। এরপরে আসবো সামুদ্রিক বাণিজ্যের প্রসার, এই পয়েন্টটা আলোচনায়। জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য বুলিয়ান অর্থাৎ সোনার তালকে সঞ্চয় করার প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়। তাই ষোড়শ শতকের দ্বিতীয়ার্ধ থেকে মার্কেন্টাইল অর্থনীতির দ্বারা পরিচালিত হয়ে ইউরোপের বহু রাষ্ট্র সামুদ্রিক বাণিজ্যের প্রসার এবং উপনিবেশ বিস্তারে উদ্যোগী হয়। মার্কেন্টাইল অর্থনীতি যেহেতু রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির কথা বলে, তাই এই মতবাদ অবাধ বাণিজ্য নীতির বিরোধী। অবাধ বাণিজ্য নীতি অর্থাৎ যে বাণিজ্যে রাষ্ট্র বা রাষ্ট্রের সরকার হস্তক্ষেপ করে না, এরকম বাণিজ্যকে অবাধ বাণিজ্য নীতি বলে। কিন্তু আমরা দেখছি যে মার্কেন্টাইল অর্থনৈতিক মতবাদে রাষ্ট্র দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ এটা অবাধ বাণিজ্য বা লেজে-ফেয়ারিজমের সম্পূর্ণ বিপরীত একটা অর্থনৈতিক মতবাদ। মার্কেন্টাইলবাদের সংরক্ষণ নীতির দ্বারা প্রভাবিত হয়ে ইউরোপের শিল্পোন্নত দেশগুলি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল, যেমন ইংল্যান্ডে নেভিগেশন আইন কিংবা ফ্রান্সে সরকারি অর্থ নিয়ন্ত্রণ আইন তৈরি হয়েছিল এই নীতির উপর ভিত্তি করে। মার্কেন্টাইল নীতি অনুসারে বিভিন্ন ইউরোপীয় দেশগুলো কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্য বিক্রির বাজার দখলের উদ্দেশ্যে এশিয়া, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপন করে এবং উপনিবেশগুলোতে একাধিপত্য বজায় রাখতে নৌসেনা, শক্তিশালী নৌবহর ও অস্ত্র উৎপাদন বৃদ্ধির চেষ্টা করেছিল। মার্কেন্টাইল মতবাদের সমালোচনা। ডেভিড হিউম বলেছেন যে এই তত্ত্বে সম্পদের পুনর্বিনিয়োগের উপর কোনো গুরুত্ব আরোপ করা হয়নি। রাষ্ট্রের অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ কখনোই কাম্য নয়। মার্কেন্টাইল মতবাদ বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির নীতির বিরোধী ছিল। মার্কেন্টাইল অর্থনৈতিক মতবাদ তাই অবাস্তব, উদ্বৃত্ত উৎপাদন বিমুখ ও বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির পরিপন্থী বলে এই মতবাদ বিশ্ব অর্থনীতিতে অপ্রাসঙ্গিক। এবার আসবো শিল্প ও পুঁজিবাদী মূলধন বলতে কি বোঝায় এই প্রশ্নের উত্তর আলোচনায়। এই প্রশ্নটা অনেক সময়তে তোমাদের এসএকিউ বা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের জন্য খুব জরুরি, যে শিল্প বা পুঁজিবাদী মূলধন বলতে আসলে কি বোঝায়। অষ্টাদশ শতকের শেষার্ধে, বিশেষ করে ঊনবিংশ শতকে ইউরোপের শিল্প বিপ্লব সংঘটিত হলে এক শ্রেণীর বণিকের হাতে বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা হয়। এই মূলধন শিল্প ও বাণিজ্যের নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করে এরা আরো বাড়তি মুনাফা লাভে সচেষ্ট হন। এভাবে ইউরোপে এক ধরনের পুঁজিপতি মূলধনী শ্রেণীর উদ্ভব ঘটে, যারা শিল্প, কৃষি, নির্মাণ, পরিবহন প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে পুঁজি বিনিয়োগ করে। এই ধরনের পুঁজি বিনিয়োগকেই সাধারণভাবে শিল্প মূলধন বলা হয়। শিল্প ও পুঁজিবাদী মূলধনের বৈশিষ্ট্য। যেহেতু শিল্প পুঁজিবাদী মূলধন অতিরিক্ত মুনাফা লাভের আশায় বিনিয়োগ করা হয়, তাই এই ধরনের মানসিকতা থেকে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে
ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী চেতনার একটা অভিনব উদ্যোগ দেখা গিয়েছিল। 19 শতকের নয়া সাম্রাজ্যবাদের বিকাশেও শিল্প পুঁজিবাদী মূলধন একটি বড় ভূমিকা পালন করেছিল। শিল্প ও পুঁজিবাদী মূলধনের সমালোচনা। শিল্প ও পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় মুষ্টিমেয় মানুষের হাতে মুনাফা সঞ্চিত হয়, তাই সম্পদের সুষম বন্টন এখানে লক্ষ্য করা যায় না। কারণ তোমরা এই মধ্যেই জেনেছো যে শিল্প ও পুঁজিবাদী মূলধন মূলত এক শ্রেণীর ধনী বণিকের হাতেই কেবলমাত্র সঞ্চিত হয়, আপামর জনসাধারণের হাতে কিন্তু নয়। এই ব্যবস্থার অনিবার্য পরিণতি হিসেবে সাম্রাজ্যবাদের বিকাশ ঘটে। তাছাড়া সাম্রাজ্যবাদী দেশগুলি নিজেদের বণিক এবং শিল্পপতিদের সুবিধার্থে বিভিন্ন আইন প্রণয়ন করে, যেহেতু এরাই সমকালীন দেশগুলোয় সর্বাপেক্ষা সমৃদ্ধশালী শ্রেণী ছিল, তাই দেশের সরকার এদের স্বার্থে মূলত আইন প্রণয়ন করত। উপনিবেশবাসীকে কেবলমাত্র শোষণ করে তাদের স্বার্থে কোন রকম আইন সাম্রাজ্যবাদী দেশগুলি আর প্রণয়ন করেনি। পুঁজিপতিদের উদ্যোগে উপনিবেশগুলোতে বিদেশি পণ্যের ব্যাপক প্রসার ঘটিয়ে উপনিবেশের নিজস্ব হস্ত ও কুটির শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়। ঠিক যেমন ভাবে ভারতবর্ষে তাঁত শিল্পের অবক্ষয় ঘটে, আমি একটা উদাহরণ এই প্রসঙ্গে তোমাদের দিয়ে রেখেছি। এর পরবর্তী অধ্যায়ে তোমরা অবশিল্পায়নের বিষয়টি পড়বে, তাই দ্বিতীয় অধ্যায় তোমাদের আগে থাকতে বলে রাখলাম। যেহেতু ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার এক প্রকার অর্থনৈতিক সাম্রাজ্য বিস্তারের দিক ছিল, তাই ভারতবর্ষের নিজস্ব হস্ত কুটির শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং অবশিল্পায়ন এসেছিল মূলত কোম্পানি শাসনকালে। দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায় একটা বড় প্রশ্ন খুব জরুরি, সেটা হলো যে সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদের আলোচনা প্রসঙ্গে হবসন লেনিন থিসিসের মূল্যায়ন করো। তো এখন আমি সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি। ঊনবিংশ শতকে নয়া সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদের প্রসারের অর্থনৈতিক বিষয় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছিল বলে অনেকে মনে করেন। সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদের অর্থনৈতিক ব্যাখ্যাদাতাদের মধ্যে সর্বাগ্রগণ্য হলেন জে হবসন এবং ভি আই লেনিন। সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদ সম্পর্কে তাদের এই অর্থনৈতিক ব্যাখ্যাই হবসন লেনিন থিসিস নামে পরিচিত। প্রথমে আসব হবসনের ব্যাখ্যা প্রসঙ্গে। উদারনৈতিক ব্রিটিশ অর্থনীতিবিদ জে এ হবসন তার 1902 খ্রিস্টাব্দে প্রকাশিত সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা ইম্পিরিয়ালিজম এ স্টাডি গ্রন্থে বলেছেন, নয়া সাম্রাজ্যবাদ হলো উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের ক্ষেত্র অনুসন্ধান। এখান থেকে প্রশ্ন আসে যে হবসন কোথাকার অর্থনীতিবিদ বা কোন দেশের অর্থনীতিবিদ, তার লেখা গ্রন্থের নাম কি ছিল, অথবা প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে আসে যে সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা বা ইম্পিরিয়ালিজম এ স্টাডি এই গ্রন্থের রচয়িতা কে, বা এই গ্রন্থের মূল বিষয়বস্তু কি ছিল। তোমরা তাই এই অংশটি খুব ভালো করে পরীক্ষার জন্য তৈরি করবে। হবসনের অর্থনৈতিক ব্যাখ্যার মূল বক্তব্য কি ছিল, এখন সেই প্রশ্নটার আলোচনা করব। উদ্বৃত্ত পুঁজি সৃষ্টি হয় পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায়, যেখানে পুঁজিপতি মালিকেরা বাণিজ্যের মাধ্যমে প্রচুর মূলধন সঞ্চয় করে এক মূলধনের পাহাড় তৈরি করে। এটাও আলাদাভাবে 1 নম্বরের প্রশ্ন আসে যে মূলধনের পাহাড় বলতে কি বুঝো, মানে যেখানে একটা বিশাল পরিমাণ সঞ্চিত অর্থ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং সেই সংগৃহীত অর্থ আবার অন্য কোনো শিল্প বাণিজ্যে বিনিয়োগ করা হয়, সেখান থেকেই আমরা মূলধনের পাহাড়ের উত্তরটা খুঁজে পাবো। এখানে পাহাড় শব্দটাকে যতখানি ব্যাখ্যা করতে হবে ততখানি মূলধন শব্দটাকেও কিন্তু ব্যাখ্যা করতে হবে। শুধুমাত্র সঞ্চিত অর্থ লিখে দিলেই কিন্তু উত্তরটা দাঁড়ায় না। কি কারণে কিভাবে এটা আবার অর্থটা আবার মূলধনে পরিণত হলো সেই অংশটুকুও কিন্তু উত্তরের মধ্যে থাকা দরকার। এই বাড়তি মূলধন উদ্বৃত্ত পুঁজির জন্ম দেয়। নতুন পুঁজি নতুন ক্ষেত্রে বিনিয়োগ করে তারা আরো বেশি মুনাফা অর্জনের পরিকল্পনা করতে থাকে। হবসন মনে করেন যে বাড়তি মূলধনের চাপই সাম্রাজ্যবাদ ও উপনিবেশ বিস্তারের মূল কারণ। তাদের উদ্বৃত্ত মূলধন উপনিবেশে বিনিয়োগ করে এইসব শিল্পপতিরা আরো মুনাফা অর্জনের পরিকল্পনা করে, এজন্য তারা নিজ নিজ দেশের সরকারকে চাপ দিয়ে উপনিবেশ দখল করতে বাধ্য করে। ঔপনিবেশিক রাষ্ট্রে সাম্রাজ্যবাদী পুঁজিপতি
শ্রেণীর অন্যতম লক্ষ্য অধিক মুনাফা ও সম্পদ অর্জন। এই লোভে তারা সস্তায় কাঁচামাল সংগ্রহ, উচ্চ মূল্যে পণ্য বিক্রির বাজার দখল, উদ্বৃত্ত মূলধন লগ্নির জন্য ইউরোপের বাইরে, এশিয়া ও আফ্রিকায় নিজেদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের সাম্রাজ্যবাদী দেশের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। এরপর উপনিবেশ থেকে ধারাবাহিকভাবে কাঁচামাল সংগ্রহ এবং উপনিবেশের বাজারে নিজেদের শিল্পজাত পণ্য বিক্রয়ের মাধ্যমে তারা বাড়তি মুনাফা অর্জন করে। এই সাম্রাজ্যবাদী শাসনের মূল ভিত্তি উপনিবেশকে শোষণের উপরেই দাঁড়িয়েছিল। হবসন বলেছেন যে সম্পদের সুষম বন্টন এবং অভ্যন্তরীণ সামাজিক সংস্কারের মাধ্যমে এই সাম্রাজ্যবাদী শোষণের অবসান ঘটতে পারে। তিনি মনে করেন পুঁজিপতিদের বাড়তি মূলধন দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে বিতরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজেও ব্যবহার করা যেতে পারে। যদি মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, তাহলে তারা কলকারখানায় উৎপাদিত উদ্বৃত্ত সামগ্রী কিনে ব্যবহার করতে পারবে। তাই উদ্বৃত্ত সামগ্রী বিক্রির জন্য শুধুমাত্র উপনিবেশ দখলের প্রয়োজন আর হবে না। এবারে আসবো সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদের আলোচনা প্রসঙ্গে লেনিনের ব্যাখ্যায়। রাশিয়ার অন্যতম কমিউনিস্ট নেতা VI লেনিন সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদ প্রসারের যে অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন তা 1916 খ্রিস্টাব্দে লেনিন কর্তৃক প্রকাশিত সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বা ইম্পিরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটিতে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানেও একইভাবে তোমরা গ্রন্থটির নাম, গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল বা লেনিন কোথাকার কমিউনিস্ট নেতা ছিলেন সেইগুলো উত্তর আলাদাভাবে তৈরি করবে। লেনিনের অর্থনৈতিক ব্যাখ্যার মূল বক্তব্যগুলো অনেকটা এরকম যে লেনিনের মতে পুঁজির উদ্ভবের মূল কারণ হলো শিল্প বিপ্লব। অর্থাৎ তিনি শিল্প বিপ্লব থেকে তার সাম্রাজ্যবাদী বা ঔপনিবেশিকতা বিস্তারের ব্যাখ্যাটিকে তুলে ধরেছেন। শিল্পের অগ্রগতির ধারা ইউরোপের দেশগুলিতে মুষ্টিমেয় পুঁজিপতির হাতে সঞ্চিত হয়েছিল। এর ফলে এই পুঁজি লাভজনকভাবে লগ্নি করার জন্য ইউরোপের ভূখণ্ডের বাইরে বেরিয়ে পুঁজিবাদী দেশগুলো নতুন উপনিবেশের প্রসার ঘটাতে উদ্যোগী হয়। এই কারণে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ইউরোপীয়রা বিভিন্ন দেশের সাম্রাজ্যবাদী সম্প্রসারণ ঘটায়। লেনিনের মতে পুঁজিবাদের জঠরেই সাম্রাজ্যবাদের জন্ম। পুঁজিবাদী দেশের পুঁজিপতিদের স্বার্থে রাষ্ট্রের বৈদেশিক নীতি পরিচালিত হয়। এখানে আমরা হবসনের তত্ত্বের সাথে লেনিনের তত্ত্বের একটা মিল খুঁজে পাই। তিনিও বলেছিলেন যে মূলত পুঁজিপতিদের স্বার্থেই দেশের আইন পরিচালিত হতো। এখানেও দেখা যাচ্ছে যে রাষ্ট্রের বৈদেশিক নীতি পরিচালিত হচ্ছে। তার মতে প্রয়োজনের অতিরিক্ত অর্থাৎ উদ্বৃত্ত পণ্য বিক্রি করা এবং শিল্প উৎপাদনের জন্য সস্তায় কাঁচামাল সংগ্রহ করার উদ্দেশ্যেই পুঁজিবাদী দেশগুলো উপনিবেশ দখলের চেষ্টা চালায়। লেনিন আরো বলেছেন যে উপনিবেশের প্রসারের ক্ষেত্রে শিল্পে পুঁজি বিনিয়োগের চেয়ে উপনিবেশে মূলধন বিনিয়োগের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। আরো ব্যাখ্যা করলে দেখা যায় যে শিল্পোন্নত রাষ্ট্রগুলির পুঁজিপতি শ্রেণী নতুন উপনিবেশ দখল করে সেখানকার শিল্পপণ্য বিক্রির বাজার দখলের চেয়ে সেখানে বিনিয়োগে বেশি আগ্রহী ছিল। উপনিবেশ থেকে সংগ্রহ করা কাঁচামাল নিজের দেশে না নিয়ে গিয়ে উপনিবেশের পুঁজি বিনিয়োগ করে সেখানে পণ্য উৎপাদন ও বিক্রি করে মুনাফা অর্জনের চেষ্টা চালায় পুঁজিপতিরা। ঠিক যেরকম ভাবে ভারতবর্ষের থেকে ব্রিটিশ কর্মচারীরা সেখানে যেমন ইংল্যান্ডের কলে তৈরি হওয়া কাপড় ভারতবর্ষে বিক্রির জন্য বাজার দখলের চেষ্টা করেছিল, একইভাবে কিন্তু ভারতবর্ষ থেকে কাপড়ের বিভিন্ন কাঁচামাল এমনকি নীল রং পর্যন্ত ভারতবর্ষ থেকে সংগ্রহ করা হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষ একদিকে যেমন ছিল ব্রিটেনের শিল্পপণ্য বিক্রির বাজার, অন্যদিকে ছিল ব্রিটেনের শিল্প বিপ্লব চালিয়ে যাওয়ার মূলে কাঁচামাল সংগ্রহ, কাঁচামাল যোগান দেবার মূলত একটি দেশ। তাই লেনিনের মতে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ। মূলত এই বক্তব্যটি অর্থাৎ লেনিনের মতে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ, এই অংশটি তুলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাই এই অংশটি একটু ভালো করে নজর করবে এবং এর সংলগ্ন বিভিন্ন যে আলোচনা সেটাকেও একটু মন দিয়ে পড়বে প্রশ্নের উত্তরের জন্য। লেনিন মনে করেন যে পুঁজিবাদী অর্থনীতি থেকে সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতার উদ্ভব ঘটেছে
এবং সেখান থেকেই সূচনা হয়েছে যুদ্ধের, কারণ উপনিবেশের সংখ্যা ছিল সীমিত। কিন্তু পুঁজিবাদী রাষ্ট্রগুলি উপনিবেশ দখলের উদ্যোগে যখন তৎপর হয়ে ওঠে, তখন বিভিন্ন পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী রাষ্ট্রের মধ্যে কাড়াকাড়ি ও প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের উৎপত্তি ঘটেছিল বলে তিনি মনে করেন। লেনিন বলেছেন, ইউরোপের উন্নত দেশগুলোতে শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মান উন্নয়নের দিকেও পুঁজিপতি শ্রেণীর নজর ছিল। তারা এশিয়া ও আফ্রিকার অনুন্নত অঞ্চলগুলোকে বেছে নিয়ে সেখানে পুঁজি বিনিয়োগ করে এবং সেখানে নতুন শ্রমিক শ্রেণীর ওপর সীমাহীন শোষণের ফলে পুঁজিপতিরা যে বিপুল মুনাফা লাভ করে তার একটি ক্ষুদ্র অংশ নিজেদের দেশের শ্রমিকদের উৎকোচ দিয়ে বশীভূত করে। অর্থাৎ উপনিবেশের শ্রমিকরা শোষিত হয় এবং নিজের দেশের শ্রমিকেরা অপেক্ষাকৃত সুখে শান্তিতে বসবাস করার সুযোগ পায়। এই এক ধরনের অদ্ভুত ব্যবস্থা লেনিনের অর্থনৈতিক ব্যাখ্যার মধ্যে খুঁজে পাওয়া যায়। এর মাধ্যমে তারা নিজেদের দেশে, অর্থাৎ ইংল্যান্ড যদি উপনিবেশ বিস্তারকারী দেশ হয়, তাহলে ইংল্যান্ড নিজের দেশ অর্থাৎ ইংল্যান্ডে নিজের অনুগত এক ধরনের অভিজাত ও শ্রমিক শ্রেণী তৈরি করে। এই শ্রমিক শ্রেণী শ্রমিক বিপ্লবের কথা ভুলে গিয়ে বুর্জোয়া পুঁজিপতিদের সমর্থন করে। হবসন লেনিন থিসিসের মূল্যায়ন। হবসন লেনিন থিসিসের কিছু সীমাবদ্ধতা ছিল। থিসিস মানে হচ্ছে এক ধরনের মৌলিক তত্ত্ব, যে তত্ত্ব তাদের নিজস্ব গবেষণা লব্ধ ফসল। তাই এই তত্ত্বের নাকি কিছু সীমাবদ্ধতা ছিল বলে মনে করা হয়। যেমন হবসন লেনিনের অর্থনৈতিক ব্যাখ্যায় বলা হয়েছিল যে উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের ক্ষেত্র ছিল উপনিবেশ, কিন্তু ইংল্যান্ড ও ফ্রান্সের মতো সাম্রাজ্যবাদী দেশগুলি তাদের মূলধনের বেশিরভাগ ব্যাংক এশিয়া ও আফ্রিকার মতো উপনিবেশে বিনিয়োগ না করে বিনিয়োগ করেছিল রাশিয়া এবং দক্ষিণ আমেরিকায়, যেগুলো কোনোটাই তাদের নিজস্ব উপনিবেশ ছিল না। অধ্যাপক জেডি ফেজ দেখিয়েছেন 1913 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি কর্তৃক বিনিয়োগ করা অর্থের বেশিরভাগটাই বিনিয়োগ করেছিল ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে। ইউরোপের ভূখণ্ডে সাম্রাজ্যবাদের বিকাশ পঞ্চদশ শতক থেকে শুরু হয়েছিল, অথচ লেনিন ও হবসনের ব্যাখ্যায় শিল্প বিপ্লব এবং পুঁজিবাদী অর্থনীতির উদ্ভব ও বিকাশ কাল হিসাবে 19 শতককে দেখানো হয়েছে। তাই পূর্বে কোনো সময় সাম্রাজ্যবাদের বিস্তারের কোনো ব্যাখ্যা হবসন লেনিনের তত্ত্বে খুঁজে পাওয়া যায়নি। তোমরা বিগত ক্লাসগুলোয় পড়েছিলে যে পঞ্চদশ শতক থেকে ইউরোপে সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল, কিন্তু সেই সব সাম্রাজ্যবাদী সম্প্রসারণের ব্যাখ্যা কিন্তু হবসন লেনিনের তত্ত্বে খুঁজে পাওয়া যায় না। 1815 থেকে 1870 খ্রিস্টাব্দের মধ্যে ফ্রান্স শিল্প গঠনের ক্ষেত্রে ইংল্যান্ড জার্মানির চেয়ে যথেষ্ট পিছিয়ে ছিল, অথচ এই সময় ফ্রান্সের উপনিবেশ বৃদ্ধির হার ছিল তার চেয়ে দ্বিগুণ। শিল্পে পিছিয়ে থাকা ফ্রান্সের সাম্রাজ্যবাদী কার্যকলাপ বৃদ্ধির ব্যাখ্যা তাই হবসন লেনিনের তত্ত্বে খুঁজে পাওয়া যায় না। লেনিন মনে করতেন যে শিল্পোন্নত সাম্রাজ্যবাদী দেশগুলি শ্রমিকদের জীবনযাত্রার মান অনেকটাই ভালো ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় ডেনমার্ক, সুইডেন প্রভৃতি দেশে কোনো উপনিবেশ না থাকা সত্ত্বেও এইসব দেশের শ্রমিকদের জীবনযাত্রার মান ভালো ছিল। সেই তুলনায় ঔপনিবেশিক রাষ্ট্র ফ্রান্স ও বেলজিয়ামে শ্রমিকদের অবস্থা অনেক খারাপ ছিল। অর্থাৎ উপনিবেশ স্থাপনের সঙ্গে শ্রমিকদের জীবনযাত্রার মানের কোনো সম্পর্ক নেই। এই তত্ত্ব কিন্তু হবসন লেনিনের ব্যাখ্যার একটি সীমাবদ্ধতা। ডেভিড টমসন সাম্রাজ্যবাদের প্রসারে প্রদত্ত লেনিনের তত্ত্বকে মৌলিক ও সম্পূর্ণ বলে তাই মনে করেননি। হবসন ও লেনিনের তত্ত্বের গুরুত্ব। এতক্ষণ আমরা হবসন লেনিনের তত্ত্বের সীমাবদ্ধতার দিক আলোচনা করেছিলাম। এখন দেখা যাক যে সাম্রাজ্যবাদের ব্যাখ্যায় হবসন লেনিনের তত্ত্বের গুরুত্বপূর্ণ দিক কি ছিল। এই তত্ত্বের মধ্যে কিছু নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। অধ্যাপক ডেভিড টমসন উপনিবেশ দখলের ক্ষেত্রে অর্থনৈতিক তাগিদকে সমর্থন করে বলেছেন, 19 শতকের শেষ দিকে ইউরোপের দেশগুলি কর্তৃক সাগর পাড়ের নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র সন্ধানের আগ্রহ তাদের উপনিবেশ দখলে বিশেষ উদ্যোগ গড়ে তুলেছিল। প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানির মতো দেশগুলো প্রাচ্যের বিভিন্ন দেশে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করেছিল। এই তত্ত্বের সত্যতা নিশ্চিত। আজকের ক্লাসের আলোচনা আপাতত এই পর্যন্তই, কিন্তু অন্যান্য দিনের মতো তোমাদের অভ্যাসের জন্য আমি কিছু প্রশ্ন রেখেছি,
যেগুলো তোমরা বাড়িতে একটু অভ্যেস করো। প্রশ্নগুলো হলো, মার্কেন্টাইল মূলধন কাকে বলে? ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা কে? অ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনীতিবিদ ছিলেন? মার্কেন্টাইল অর্থনীতি অবাধ বাণিজ্য নীতির অনুপন্থী না পরিপন্থী ছিল? শিল্প মূলধন বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা এই গ্রন্থের রচয়িতা কে? সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর এই গ্রন্থের রচয়িতা কে? ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তত্ত্বের মূল্যায়ন করো।